মধ্যে দিয়া সব বিষয়ের নিষ্পত্তি চায় ভারত, যেন বাংলাদেশ ভারতের একটা প্রদেশ। আর ওয়াকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। মিল দেখতে পান? হ্যাঁ, মিল হচ্ছে এদের মধ্যে একটা কমন জিনিস, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। আমি বলছি ওয়াকার, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া, এই চারটা মিলে একটা ঐক্য হয়েছে। এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর ইউনূসকে তাড়ানো, ভাগানো তাড়াতাড়ি। এতে চার পক্ষেরই লাভ। রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না, যা আগে ছিল তাই থাকবে, ঘুরে মাগুর চ্যাং। আর্মির জেনারেলরা যে আকাম করছে, গুম খুনে যুক্ত ছিল, সেটার বিচার হবে না। জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আর্মি গুলি করে মানুষ মারিছে। গতকালই নেত্র নিউজে একটা রিপোর্ট আসছে, 5ই আগস্ট সকালে আর্মি টার্গেট কইরা মাথায় গুলি কইরা মানুষ মারছে, টার্গেট কইরা, বিনা উস্কানিতে। এই যে এটা দেখে নিয়েন, খুব ভালো রিপোর্ট করছে এটা। এইগুলার বিচার যেন না হয়, এইটা ওয়াকার চায়। যারা গুম খুনে যুক্ত ছিল তাদের যেন বিচার না হয়, বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয়। শুনেন তার মুখেই। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এই ওয়াকারের নেতৃত্বেই প্রাণঘাতী অস্ত্র দিয়া বিক্ষোভকারীদের গুলি করে মারা হয়েছে। আয়নাঘর ভিজিট করতে বাধা দিছে প্রফেসর ইউনূসকে। নিজে গেছে ভিজিট করতে, ওই গেছে ভিজিট করতে। ওর আর্মি অফিসাররা তো এই কাজ করেছে, ওই গেছে, যায় নাই। হাসনাতকে ডাইকা হুমকি দিছে, পরিশুদ্ধ আওয়ামী লীগ আনবে। ইন্ডিয়া সিকিউর দিছে ইনক্লুসিভ নির্বাচন করে। ওয়াকার এরপর থেকে কে হুয়া করে সিকিউর দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করে। এই ঐক্যে বিএনপির কি লাভ? সে আর একটা আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে, ফ্রি স্টাইলে লুটপাট করবে, ভোটার ছাড়া নির্বাচন করবে, গুম খুন শুরু করবে। করছিল তো 2 কোটি নাকি ভোটার, না 1.5 না 2 কোটি ভোটার, ভুয়া ভোটার তালিকা করছিল। ক্রসফায়ার করবে, ক্রসফায়ার তো শুরু করছিল বিএনপি, জানেন তো। এটা নিয়ে আসিচ্ছি আর একটা এপিসোড কইরা। আওয়ামী লীগের লাভ, তার বিচার হবে না। এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিল, সে আবার ফিরে আসবে রাজনীতিতে। 75-এর পরে ফিরে আসিছে যেভাবে, সেভাবে। আর ইন্ডিয়া, হাসিনা যা দিছে, যা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে, সেটা অব্যাহত থাকবে। সে নদী শুকাবে, সীমান্তে বাংলাদেশি নাগরিক মারবে, বাংলাদেশের বাজারে তার পণ্য বেচবে, ভোমা পেঁয়াজ খাওয়াবে 300 টাকা কেজিতে। তারপরে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া, আমরাই তো তোমাদের খাওয়ায় বাঁচায় রাখতেছি। রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায়। তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের ক্ষতি কি? চিকিৎসাই তো হবি না তো ঘরে। বাংলাদেশের চাকরির বাজারে সব টপ পজিশন গুলো নিয়ে নেবে। আর কি ট্রানজিট নেবে বাংলাদেশের মধ্যে দিয়া। এই তো প্রফেসর ইউনূস অসংখ্যবার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে। এই সময়টা লাগবে তার সংস্কার করতে। এটা সহ্য হতেছে না, কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যথেচ্ছাচার চালানো যাবে না, ভারতীয় আধিপত্য চালানো যাবে না, লুটপাট চালানো যাবে না, আয়না ঘর বানানো যাবে না। এই সংস্কার কেন দরকার একটু বুঝে দেখি, আসেন। রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের মিলিত শক্তি। একটা বিল্ডিং যেমন থামের উপরে খাড়ায় থাকে না, রাষ্ট্র দাঁড়ায় থাকে ইনস্টিটিউটের উপরে। যেমন ধরেন আদালত একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান, আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি একটা প্রতিষ্ঠান, মিডিয়া একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, পুলিশ একটা প্রতিষ্ঠান, এমনকি বাজার একটা প্রতিষ্ঠান, অর্থনৈতিক ব্যবস্থা একটা প্রতিষ্ঠান, শেয়ার মার্কেট একটা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান। এগুলো কিসের উপরে টিকে থাকে, কার্যকর থাকে কিভাবে? একটা জিনিসে, একটা মাত্র জিনিসে এগুলো কার্যকর থাকে, সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি ওখানে যে ন্যায় বিচার পাবেন। পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন, বিশ্বাস থাকতে হবে। নির্বাচনে অবাধে ভোট দিতে পারবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। প্রশাসনের কাছে গেলে বিনা ঘুষে সেবা পাবেন, এই বিশ্বাস থাকতে হবে। আর্মি আমার রাষ্ট্রকে নিরাপত্তা দেবে, এই বিশ্বাসটা থাকতে হবে। সরকারি হাসপাতালে গেলে রোগের সুচিকিৎসা পাবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। শেয়ার মার্কেটে গেলে নিরাপদে বিনিয়োগ করতে পারবেন, এই বিশ্বাসটা থাকতে হবে। বাজারে স্বাস্থ্যসম্মত নিরাপদ পণ্য পাবেন সুলভে, এই বিশ্বাসটা থাকতে হবে। তো আপনি কি এইগুলা পান না? আপনি ভোট দিতে পারেন না। ঘুষ ছাড়া ফাইল নড়ে না। বাজার ফাংশন করে না। আপনাকে চাঁদা দিতে হয় ব্যবসা করার জন্য। ব্যাংকে টাকা রাখলে লুট হয়ে যায় সেই টাকা। শেয়ার মার্কেটে আপনার টাকা লুট হয়ে যায় বছরের পর বছর। ওয়াকার বলে আর গুলি চালাবে না সেনাবাহিনী, আর সেই দিনই নিরস্ত্র শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা মানুষকে টার্গেট করে মারে ওয়াকারের সেনাবাহিনী। তো বিশ্বাস আছে? থাকে না। যে সেনাবাহিনী দেশ রক্ষা করার কথা, সে আয়না ঘর বানায় ক্যান্টনমেন্টের মধ্যে, সেখানে পশুর মতো বন্দি করে রাখে মানুষদের দিনের পর দিন। আর কত বলবো? তো এই বিশ্বাসটাই ডেমোক্রেসি। শুধু ভোট দেওয়াটা ডেমোক্রেসি না, ভোট ডেমোক্রেসির একটা পার্ট।
হাসিনা যে শুধু ভোট দিতে দেয় নাই তা না, সে ইনস্টিটিউট গুলোকে ধ্বংস করছে, ফলে রাষ্ট্র নাই হয়ে গেছে, ভেঙ্গে পড়ছে একেবারে। এইগুলা থেকে বিশ্বাস বা ট্রাস্ট নাই করে দেওয়া হয়েছে। সে বিশ্বাসকে প্রতিস্থাপন করছে কি দিয়া? ভয় দিয়া, টেরর দিয়া। ডেমোক্রেসির মধ্যে বিশ্বাসকে ভয় দিয়া প্রতিস্থাপন কইরা স্বৈরাচার হয়, ফ্যাসিবাদ হয়। আপনি চিন্তা করে দেখেন, আপনার জীবন কাটতো ভয়, সারাক্ষণ ভয়, চাকরির ভয়, সম্পদ হারানোর ভয়, অপমানের ভয়, জেলে যাওয়ার ভয়, গুম হওয়ার ভয়, মাস্তানির শিকার হওয়ার ভয়। প্রফেসর ইউনূস সরকারের টাইম লাগতেছে কেন সামাল দিতে? কারণ ভয় দিয়ে তো প্রফেসর ইউনূস শাসন করতেছে না, আর ইনস্টিটিউট গুলো তো দাঁড়ায় নাই। এই যে গ্যাপ, এই টাইমে রাষ্ট্র এই অবস্থাতেই থাকবে। সেজন্যই সংস্কার। এই সংস্কার না হইলে ভয় দিয়ে শাসন করতে হবে। যেই আসুক ক্ষমতায়, তাই বলি যে বিএনপি স্বৈরাচার হয়ে উঠতে হবেই, মাপ নাই যদি রাষ্ট্রের সংস্কার না হয়। এই সংস্কারে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়া আর বিএনপি উর্দি পড়া মাস্তানায় নিছে। সে হইতেছে ওয়াকার। ওয়াকার সেই উর্দি পড়া মাস্তান ইন্ডিয়া আর বিএনপির। সে ওয়াকার ইন্ডিয়ার স্বার্থে দেশের রাজনৈতিক গতিমুখ অন্যদিকে ঘুরে দিতেছে। কিভাবে? আমরা জানি ইন্ডিয়া ওয়াকার হাসিনার বনজামাই। শুধু তাই না, সে একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি। আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রায় প্রকাশ্যেই বলছে। ওয়াকার নিয়মিত ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে কথা বলে তার পরামর্শে কাজ করে। শুনেন ইন্ডিয়ার সেনাপ্রধানের কণ্ঠেই শুনেন। I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter in November 24 we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. এটা ভারতীয় সরকারের পক্ষ থেকে বারংবার দাবি করা হয়েছে। ভারতীয় মিডিয়ায় পালকি শর্মা ওয়াকারকে ভারতপন্থী জেনারেল বলে পরিচয় করায় দিয়েছে। শুনেন। But the army chief is against it. He is seen as a pro-India officer. ফ্যাসিস্ট হাসিনার পক্ষ অবলম্বন করে সে এই অপরাজনীতি করেই চলতেছে। এর বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো রাজনীতি বুঝেন না বা করেনও না, অথবা করতে পারেন না। কিন্তু বিএনপির বিপরীতে ব্যাপকভাবে তার জনপ্রিয়তা বাড়তেছে। এর কারণ কি? তিনটা কারণ, প্রধান কারণ। প্রথমত, তার সরকার দুর্নীতিমুক্ত। তিনি খুনি হাসিনার আমলে যেভাবে বাংলাদেশকে লুটপাট করে দেউলিয়া করে ফেলা হয়েছে তার শক্ত হাতে বিচার করতে চান। দ্বিতীয়ত, দেশবাসীর সকল মৌলিক মানবিক এবং রাজনৈতিক অধিকার ছিনায় নেওয়ার অপরাধে তিনি ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগে শক্ত হাতে শাস্তি দিতে চান। 3 নাম্বার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত 53 বছর ধরে এদেশের ভাগ্য নিয়ে ইন্ডিয়া যেভাবে সিনেমিনি খেলছে এবং দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদী দুঃশাসনকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশকে যেভাবে ভুগাইছে, তাতে তিনি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ। দেশবাসীকে বোকা ভাবার কোনো কারণ নাই। মানুষ বোঝে কেন আজ অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সমর্থন করতে হবে। অভিন্ন কারণে সশস্ত্র বাহিনীর 95% সদস্য বুঝে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পেছনে কেন একজোট হয়ে দাঁড়াইতে হবে। কারণ এটা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব এবং সার্বভৌমত্বের প্রশ্ন। স্বাধীন সত্তা নিয়ে ইন্ডিয়ার মুখোমুখি দাঁড়ায় আপন দেশের জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনার বিষয়। আর সেই দেশবাসীরা যখন দাঁড়ায় যায়, তখন জেনারেল ওয়াকার সহ অল্প কিছু কর্মকর্তা ভিন্ন কিছু করার সুযোগ হারায় যায়। গত পরশুদিন বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনা প্রধানের দেওয়া বক্তব্য বইলা গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে যা প্রচার করা হয়েছে তা বিশ্লেষণ করলে 3টা সত্য উদ্ঘাটিত হয়। কি কি? 1 নাম্বার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জেনারেল ওয়াকার সহ তার ঘনিষ্ঠ সহযোগীদের ছোট্ট গ্রুপটা খুবই বিক্ষুব্ধ হয়ে পড়ছে। কোন কারণ না থাকার পরেও এই ক্ষুদ্র গোষ্ঠীটি বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত, হতাশ এবং কাতর হয়ে পড়ছে। দ্বিতীয়ত, সেই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা প্রত্যাবর্ষণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং জুলাই ঘোষণা এবং প্রক্লেমেশনকে বাধাগ্রস্ত করার উদ্যোগ নিছে। তৃতীয়ত, সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই গোষ্ঠীটি শত্রু ভাবাপন্ন ইন্ডিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে।
প্রতিবেশী এই দেশটার পক্ষ নিয়ে তাদের এজেন্ট হিসেবে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত জনধিকৃত ফ্যাসিস্ট দলটিকে সঙ্গে নিয়ে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়া অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্ব হাজির কইরা প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করতেছে। জাতীয় স্বার্থ বিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়ার পাশাপাশি বিএনপিকে তাদের সাথে যুক্ত করতে পারছে। লক্ষ্য করলে দেখবেন, একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের স্বার্থ বিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে, অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে লাগাতার ভাবে নানা ক্ষতিকর কর্মসূচি দিয়ে যাচ্ছে। সেনাপ্রধান, ইন্ডিয়া এবং বিএনপির মধ্যে আজ যে রাজনৈতিক সমঝোতা গড়ে উঠছে, এইটা তার ইঙ্গিত বা প্রমাণ। শুধু তাই না, দেশবাসী বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করতেছে মাঝে মধ্যেই জেনারেল ওয়াকার চাকরিজীবী হিসেবে তার সরকারি চাকরির কাজের সীমানা অতিক্রম করে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে। তার পছন্দের নিষিদ্ধ দলটার পক্ষ অবলম্বন করে সশস্ত্র বাহিনীকে অপব্যবহারের চেষ্টা চালাচ্ছেন, যা ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই তাকে করতে দেখা যায়নি। ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই সে সরকারের উপরে চাপ সৃষ্টি করে নাই। তিনি তখন খুনি হাসিনাকে সেবা দান এবং ঘাতক, হন্তারক এবং লুটেরাদের ক্ষমতা নিরঙ্কুশ এবং চিরস্থায়ী করার কাজে ব্যস্ত ছিলেন। বিগত মাসগুলোতে ইন্ডিয়ার পত্রপত্রিকায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে যে সমস্ত বৈরী সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে, এর অনেক কিছুই গত বুধবার সেনাবাহিনী প্রধানের কণ্ঠে উচ্চারিত হয়েছে। এতে বাংলাদেশ রাষ্ট্র, অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রতি তার আনুগত্য নিয়ে দেশবাসীর মনে গভীর প্রশ্ন সৃষ্টি হয়েছে। এতে আমরা শঙ্কিত, হতাশ এবং বিক্ষুব্ধ। উদ্ভূত পরিস্থিতিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাচ্ছি, গত বুধবার সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য অতি সত্বর রেডিও, টেলিভিশন সহ গণমাধ্যমে প্রকাশ করুন। অফিসারদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি কি বার্তা দিচ্ছেন এবং কোন প্রশ্নের কি জবাবে কি বলছেন, এর ধারণকৃত বিবরণ, রেকর্ডেড অ্যাকাউন্ট দেশবাসী শুনতে চায়। আর আপনারা জানেন, প্রফেসর ইউনূস বিএনপির চাপ আর ওয়াকারের বেদ্যুপিতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এর দায় ওয়াকার এবং বিএনপির। এখন করণীয় কি? ওয়াকার আর বিএনপিকে আমি একটা থিওরিটিক্যাল অবস্থার কথা বলি। প্রফেসর ইউনূস যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম প্রয়োজনীয় সংস্কারের পরে, আমি তারিখও বলছি, সামনের বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে, সংস্কারটা সম্পূর্ণ হয়, রাষ্ট্রটা গড়ে ওঠে। কিন্তু ভারত সেনাপ্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায়। আমি যেহেতু এর আগে করতে পারবো না, নির্বাচন দিতে প্রস্তুত হইতে পারবো না, আমি বিএনপি আর সেনাপ্রধানকে আর একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে আহ্বান জানাই। আমরা তাদের কাছে ক্ষমতা দিয়া আমাদের কাছে চলে যাব। প্রফেসর ইউনূসের নিয়োগ দেওয়া সবাই যদি একসাথে পদত্যাগ করে চলে যায়, নির্বাচন প্রধান, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা সহ, আপনারা সামলাইতে পারবেন? পাবলিকের মাইন্ড কিন্তু একটা মাটিতে পড়বে না। এরপর যদি জামাত আর এনসিপি নির্বাচনে না আসে কেমন হবে? নিজেরাই হাসিনা যেরকম হাত মারার নির্বাচন করেছিল ওরকম হাত মারার নির্বাচন করতে হবে। আপনারা ডিসেম্বর কেন, এই মাসে নির্বাচন করে ফেলেন, দেরি হলে লেট হয়ে যাবে। নেন, ক্ষমতা নেন, এতই শখ নেন, নিজেরাই নেন। আমির খসরু মাহমুদ প্রধান উপদেষ্টা বানান, দেখি ওই নাকি কয়েক মাসের মধ্যে নির্বাচন করে দেবে, করুক না। মির্জা ফখরুলকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেন। একটা ভাঙা রাষ্ট্রকে গুছাইতে সময় লাগে, আর সেই সময়টা দিতেই চায় না যারা ভাঙার কারিগর। ওয়াকার, ইন্ডিয়া, বিএনপি, আওয়ামী লীগ চারজনে মিলা একটা অশুভ ঐক্য তৈরি করছে, যাতে রাষ্ট্রটা আর কখনো ঠিক না হয়, বিচার না হয়, সংস্কার না হয়, ইনস্টিটিউশন না দাঁড়ায়। ভয়টা থেকেই যায়, কারণ ভয় থাকলেই তারা শাসন করতে পারবে। কিন্তু ভয় আর বিশ্বাস, এই দুয়ের মধ্যে বেছে নিতে হবে বাংলাদেশকে, আমরা কোনটা চাই। প্রফেসর ইউনূস ভয় দিয়ে শাসন করতে চায় না, তাই তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন মানে প্রতারণা। অথচ ওয়াকাররা বলতেছে ডিসেম্বরেই ভোট করো। কেন? কারণ জনগণ যদি একটু সময় পায়, যদি ইনস্টিটিউট দাঁড়ায় যায়, যদি মানুষ বুঝে পেলে তার অধিকার কি, তাহলে আর ভয় দিয়ে শাসন করা যাবে না। ওইখানেই তাদের ভয়। এই নির্বাচন মানে আরেকটা স্পিড ব্রেকার, যাতে ট্রাস্ট বা বিশ্বাস তৈরির কাজ থেমে যায়, জনগণের ক্ষমতা না বাড়ে। তাই বলছি, এখনই সময় তাদের এই অশুভ ঐক্যের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ার। বিএনপি, আওয়ামী লীগ, ওয়াকার আর ভারতের এই অশুভ ঐক্য ভেঙে দিতে হবে। প্রফেসর ইউনূসকে সময় না দিলে এই রাষ্ট্রে শুধু সরকার বদলাবে, শাসন বদলাবে না। শুধু মুখ বদলাবে, হিংসা আর লুটপাটের কাঠামো থাকবে আগের মতোই।
তাই প্রশ্ন একটাই, আপনি কি ভয় দিয়ে শাসিত হতে চান নাকি বিশ্বাসের উপরে দাঁড়ানো একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র চান? উত্তর শুধু আপনার না, পুরো জাতির। এবং যদি জাতি ঠিক করে, তবে এই ডিসেম্বর তাদের ডিসেম্বর হবে না, আমাদের হবে। ইনকিলাব জিন্দাবাদ। কোন উপসংহারে পৌঁছায় না। আপনার অ্যাক্টিভিজম, আপনার ব্যাখ্যা আখেরে কার লগে মিলে যাইতেছে সেটা খেয়াল করবেন। কারণটা হইতেছে আপনারা তো অনেকে দেখে প্রভাবিত হয়, তো এই প্রভাবিত যদি উল্টা দিকে হয়ে যায় তাহলে তো মুশকিল, তাই না? সমস্ত ভূ রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, দেশীয় আন্তর্জাতিক সমস্যা, এটা খুব পরিষ্কার ভাবে বোঝা না গেলে সব জায়গায় আপনার ব্যাখ্যা কিন্তু ভ্রান্ত হবে। আজকের এপিসোড আপনাদের রোহিঙ্গা সমস্যার এমন একটা পরিষ্কার ব্যাখ্যা দিবে যে আপনি তারপর থেকে এই অঞ্চলের সমস্ত সাম্প্রতিক সমস্যা খুব সহজে বুঝে যাবেন, একেবারে সেল চালাইয়া বুঝে যাবেন। আমার পক্ষে সবসময় সবকিছুর ব্যাখ্যা টাইম মতো হাজির করা সম্ভব হয় না, বুঝতেই পারেন, নানা কাজ আছে। কিন্তু এখন আমার মনে হইতেছে যে এই ইস্যুটা নিয়ে আমার আরো আগে কথা বলা উচিত ছিল, তাইলে এই ইস্যুটা নিয়ে কনফিউশন দূর হইতো। যা কনফিউশন শুরু হয়েছে জনগণের মধ্যে, পাবলিকের মধ্যে, এমনকি রাজনৈতিক দলগুলোর মধ্যেও। আসেন আল্লাহর নামে শুরু করি। রোহিঙ্গাদের তাড়ানো হইল কেন, এটা দিয়া। রোহিঙ্গা ইস্যুটা বুঝতে হইলে ইন্ডিয়া ছাড়া বোঝা যাবে না। এখন অনেকে কইবেন, দাদা আপনি কিছু হইলে ইন্ডিয়া ধরে টানেন কে? টানতে হয় রে ভাই, কারণ এই অঞ্চলে যা যা হয় তাতে ইন্ডিয়ার একটা কানেকশন আছে। ইন্ডিয়ার মন না বুঝলে, তার কূটনীতি না বুঝলে আপনি সমস্যাগুলোর মূলে যাইতে পারবেন না। ইন্ডিয়ার কি সমস্যা বাংলাদেশ নিয়া, এই অঞ্চল নিয়া, তা আমি এই ভিডিওটা ব্যাখ্যা করেছিলাম। যারা দেখেছেন তারা তো জানেনি, যারা দেখেন নাই তাদের জন্য সংক্ষেপে আবারও বলি আর কি। আবারও শুনলে অসুবিধা নাই, এমনকি যারা আগে শুনেছেন তারাও যদি আবার সংক্ষেপে শুনেন তাও অসুবিধা নাই, আবার মনে হবে একই কথা। ইন্ডিয়ার মূল সমস্যা মুসলমান। সে মুসলমান নাম দেখলে ডরে কাঁপে। তার ডর মুসলমানরা যদি আমাদের দেশে আসা যাওয়া করে তাহলে সে তো আমার দেশকে মুসলমান দেশ বানায় ফেলবে। এত নির্যাতন, এত নিপীড়নের পরেও ভারতের মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তেছে, মানে ভারত ভাগের পর থেকে বাড়তেছে। এর মধ্যে মুসলমান বাংলাদেশের লোকজন যদি আসা যাওয়া শুরু করে বর্ডার দিয়া নিরাপদে, তাহলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা কোনো কিছু আর হাতে রাখতে পারবে না, সব ছুটে যাবে, সেগুলো মুসলমান প্রধান হয়ে যাবে। তাইলে কি করতে হবে ইন্ডিয়াকে? তাইলে বাংলাদেশকে কাঁটাতারের বেড়া দিয়া ঘিরে রাখতে হবে, যেন কেউ আর চলাচল করতে না পারে, কেউ আর ইন্ডিয়াতে ঢুকতে না পারে। আর বাংলাদেশিদেরকে মারতে হবে গুলি কইরা মাঝে মাঝে, তাহলে বাংলাদেশিরা ডরে আর বর্ডারের দিকে যাবে না, ক্রস করবে না, তাই না? বুঝাও তো, সমস্যা তো মিটে গেল, তাই না? হ্যাঁ, না মিটলো না, নতুন সমস্যা শুরু হইলো। বাংলাদেশের ওই পারে যে 7টা রাজ্য আছে না, যেগুলোকে 7 সিস্টার্স কওয়া হয়, সেগুলো অশান্ত। এগুলো ইন্ডিয়ার সাথে জুড়ে আছে চিকেন নেক নামের একটা ছোট্ট জায়গা দিয়ে, এটা দিয়া ওটা যদি চীন সেটা ধরে তাহলে শেষ। আর ওই চিকেন নেক দিয়ে কিছু পাঠাইতে হলে মেনা টাইম লাগে, তো সেইখানে খাদ্য সাপ্লাই, সামরিক সরঞ্জাম দ্রুত পাঠানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে বাংলাদেশের মধ্যে দিয়া, হ্যাঁ, সরাসর বরাবর। তো তুমি একজনকে ঘিরে রাখবা কাঁটাতার দিয়া, নদীর পানি কাইরে নিবা, মানুষ মারবা, কাঁটাতারে ঝুলাই রাখবা, আর ওই দেশের মধ্যে দিয়ে ট্রানজিট নিবা। এটা হইতে দেবে কোন সরকার? দেবে না। যদি সেই সরকার জনগণের হাতে নির্বাচিত হয়, তাইলে এই কাজটা পাইতে হইলে বাংলাদেশে এমন সরকার চাই ইন্ডিয়া যারা গণধিকৃত, জনগণের সাথে সম্পর্ক নাই, জনগণের ভোটেরও দরকার নাই, তারা হয়ে উঠবে স্বৈরাচার। তারা যদি জনপ্রিয় দল হিসেবে ক্ষমতা আসেও, তাও তারা একসময় স্বৈরাচার হয়ে উঠবে, কারণ তারা দেশের স্বার্থ বিরোধী চুক্তি করে ভারতকে ট্রানজিট দিবে। বাংলাদেশের মানুষের স্বার্থ বিরোধী, বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারবে, তখনই সে স্বৈরাচার হয়ে যাবে। মুজিব, এরশাদ আর হাসিনাই 3 জনই তাহলে স্বৈরাচার হয়ে উঠছিল, তাই না? আর এই 3 জনকে উৎখাতে অভ্যুত্থান আর বিপ্লব লাগিয়েছিল। ভারত জানে যে তার ট্রানজিট বাংলাদেশের মধ্য দিয়ে একসময় জয় বাংলা হয়ে যাবে, হয়েছে তো, এখন তার ট্রানজিট নাই, তাই তার বিকল্প দরকার। কি সেই বিকল্প? আপনারা দেখেছেন নাই নিউজটা, যে বাংলাদেশকে এড়ায় 7 সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের, দেখেছেন না? এটা নতুন প্রকল্প না, এটা অনেক পুরানা প্রকল্প। আর এই প্রকল্পের সাথে যুক্ত আছে রোহিঙ্গা সমস্যার একটা গুরুত্বপূর্ণ সূত্র। আসেন সেই ষড়যন্ত্র, কূটচক্র আর ভারতের ইসলাম বিদ্বেষের রাজনীতির এক অন্ধকার অধ্যায় আপনাদেরকে পরিচয় করাই দিই।
রোহিঙ্গা সমস্যা সেল সেলাইয়া বুঝে যাবেন, আর কোনোদিন সমস্যা হবে না। এই যে রোহিঙ্গা বিতরণ করলেন, এটা একটা উন্নয়ন প্রকল্পের আড়ালে একটা জাতিগত নিধন জায়েজ করে তোলার প্রকল্প, যার নাম কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট, সংক্ষেপে কালাদান প্রকল্প। কাগজে কলমে এটা একটা ট্রান্সপোর্ট করিডোর, কিন্তু বাস্তবে এটা একটা রক্তাক্ত করিডোর, যেখানে রাস্তাঘাট বানাইতে মানুষের বসতি ধ্বংস করা হয়েছে। শুধু যে মানুষ তা না, একটা জাতিকে ধ্বংস করা হয়েছে। কালাদান প্রকল্পটা কি? কালাদান প্রকল্প হলো ভারত আর মায়ানমারের মধ্যে যৌথভাবে বাস্তবায়িত একটা মাল্টি মডাল, মানে বন্দর, নদীপথ, সড়ক, এই তিনটা মিলা একটা যোগাযোগ ব্যবস্থা। এর মূল উদ্দেশ্য হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল মানে সেভেন সিস্টার, বিশেষ করে মিজোরামকে ভারতের মূল ভূখণ্ডের সাথে বিকল্প রুটে যুক্ত করা। মানে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট যদি বন্ধ হয়ে যায়, তাহলে সে যেন এই বিকল্প পথে পণ্য, সামরিক সরঞ্জাম পাঠাইতে পারে সেভেন সিস্টার্সে। এদিক দিয়ে পাঠাইলেও শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক দিয়ে পাঠানোর সাথে কম টাইম লাগবে, কম খরচ লাগবে। তো কোথায় কোথায় দিয়ে যাবে, এডিটর সাহেব ম্যাপে না অ্যানিমেশন করে দেখান না? ওই যে কলকাতা থেকে সিটুয়ে সমুদ্র পথে যাবে, হ্যাঁ মালটা, তারপরে সিটুয়েতে নামবে, এইটা নামার পরে সিটুয়া থেকে কালেতোয়া কালাদান নদী পথে যাবে, কালেতোয়া থেকে জরিনপুই মিজোরাম সীমান্ত, এখানে সড়ক পথে যাবে। এইখান থেকে সড়কে ভারতের অভ্যন্তরে প্রবেশ করা। তো ভারতের পুরো প্রকল্পের জন্য $500 মিলিয়ন ব্যয় করছে, যা পুরোপুরি ভারত সরকারের অর্থায়ন করছে, পুরো ইন্ডিয়ার এটা খরচ। কারণ প্রশ্ন হইতেছে যে এই প্রকল্পের সাথে রোহিঙ্গা গণহত্যার কি সম্পর্ক? কালাদান প্রকল্পের যে মূল রুট রাখাইন রাজ্যের সিটুয়ে, ওই যে এখানে এসে নামবে আর কি, এই সিটুয়ে থেকে পালেতোয়া পর্যন্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক বসতি, এর উপর দিয়ে গেছে। সিটুয়ে শহরের আশেপাশের অঞ্চল ছিল রোহিঙ্গাদের ঘনবসতি যখন রোহিঙ্গা বিতরণ করেছে তার আগে। 2012 সাল থেকে শুরু করে 2017 সালের যে ভয়াবহ গণহত্যা, রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, গৃহপোড়াও, দেশ ছাড়া করার জন্য বাধ্য করা হয়েছে, এইটা এই অঞ্চলটা। কেন তাদের সরাই দেওয়া হয়েছিল? প্রশ্নটা এখানে। কেন এই জাতিগত নিধন ঠিক এই অঞ্চলে হইল? এর উত্তর মিলবে ভূ রাজনৈতিক মানচিত্রে। রাখাইন রাজ্য হঠাৎ করে অর্থনৈতিক গুরুত্ব পেতে শুরু করলো এই প্রকল্পের জন্য, কালাদান প্রকল্পের কারণে। ভারতীয় অর্থায়নে বন্দর, রোড, নদীপথ তৈরি হবে, জমির দাম বেড়ে গেল। এমন অঞ্চলে মায়ানমার আর ভারত সরকার তার সম্ভাব্য হুমকি রোহিঙ্গা মুসলমানদের রাখতে চাইল না। ভারত চাইবে না যে যেইখানে সিটুয়েতে তার পণ্য নামবে সেটা মুসলমান এলাকা হোক, যেইখান থেকে তার পণ্যটা যাবে সেটা মুসলমান এলাকা হোক। তাদের সরাই দিলে ভূমি থাকবে খালি, বিরোধ থাকবে না, প্রজেক্ট চলবে নির্বিঘ্নে। এটাকেই বলে ডেভেলপমেন্ট ইনডিউস ডিসপ্লেসমেন্ট। পৃথিবীর নানা জায়গায় এটা হয়েছে, এইটা এইখানে হয়েছে। উন্নয়নের নামে জাতিগত উচ্ছেদ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর 45 রাইটস এর রিপোর্টে বলা হয়েছে যে সিটুয়ে বন্দরের আশেপাশ থেকে রোহিঙ্গা বসতিগুলোকে ধ্বংস কইরা সেইখানে বন্দরের অবকাঠামো তৈরি করা হয়েছে। এবার বুঝছেন তো কেন তাদেরকে তাড়ানো হয়েছে? কালাদানের জন্য রাস্তা বানাইতে যেখানে ভূমি দরকার ছিল সেখানে আগে রোহিঙ্গারা ছিল। এই গণহত্যা যে ভারতের সমর্থন ছিল, এটা প্রমাণ কি তাইলে? তো ভারত কি করলো যখন গণহত্যা শুরু হলো? ভারত ইউএনএ রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে ইউএনের যে প্রস্তাবনা, সেটাতে ভোটদানে বিরত থাকছে, যাতে কালাদান প্রকল্পে মায়ানমারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়। মায়ানমারের জান্তা সরকারের সাথে সম্পর্ক গভীর করছে ভারত। তাদের দৃষ্টিতে উন্নয়ন এবং কৌশলগত লাভ মানবাধিকারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তারা রোহিঙ্গা শরণার্থীদের ভারতে ঢুকতেও দেয়নি। আপনি এই আলাপটা কোথাও দেখবেন না। 2017 সালে কেউ খেয়াল করেনি যোগী আদিত্যনাথ, এই যে যোগী আদিত্যনাথ অগাস্টের 17 সালের অগাস্টের 5 থেকে 7 তারিখ মায়ানমার সফর করছিল। এইটা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার প্রথম বিদেশ সফর। সেখানে যা বলছে যে the people of two countries were united in mind and spirit by common approach to religion. দুই দেশের জনগণের মন এবং আত্মা ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গিতে একাত্ম। কি দৃষ্টিভঙ্গি সেটা? দৃষ্টিভঙ্গিটা হইতেছে মুসলমান খেদাও, মুসলমান ঘৃণা, এটাই তাদের ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি। ঠিক তার সফরের 3 সপ্তাহ পরে রোহিঙ্গা গণহত্যা শুরু হয়েছিল। আর এই গণহত্যার নৈতিক সমর্থন দিয়েছিল ভারতের বিজেপি সরকার। এইবার যোগী আদিত্যনাথের সফরের সাথে রোহিঙ্গা গণহত্যার যোগসূত্র দেখতে পান। তারপরে কিছু রোহিঙ্গা ইন্ডিয়ায় ঢুকছিল। ভারত ঘোষণা করেছিল যে তারা আশ্রয় নেওয়া সকল মুসলমান রোহিঙ্গাদের তাড়াই দেবে। তাড়াই দেওয়ার কারণ হিসেবে ভারত বলছে যে এরা নাকি ভারতের বিরুদ্ধে ইসলামিক সন্ত্রাসবাদে জড়িয়ে যেতে পারে, তাই তারা ভারত রাষ্ট্রের প্রতি হুমকি তৈরি করতে পারে। কিন্তু ভারতে যারা আশ্রয় নিয়েছিল তাদের শরণার্থীরা কেউ ক্রিমিনাল ছিল না, তাদের কোনো ক্রিমিনাল রেকর্ডও ছিল না, তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশনও হয়নি।
বরং তারা মায়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাসের ভিকটিম হয়ে নিজের দেশ থেকে প্রাণটা নিয়ে পালাই গেছিল। এই কালাগান প্রকল্প কোনো উন্নয়ন না, এটা ছিল একটা কাঠামো করার নাম কইরা জাতিগত নিধনের পরোক্ষ সহযোগিতা। রাস্তাটা পাকা হইল, বন্দরে গুদাম উঠলো, কিন্তু মানুষের অস্তিত্বকে মুছে দিয়া। এটা কোনো অবকাঠামো না, এটা একটা নিধন করিডোর। উন্নয়নের নামে যদি মানুষ উচ্ছেদ হয়, তা উন্নয়ন না, তা দখল। এই দখলটাই হয়েছে ফিলিস্তিনে। যেই রাস্তা রক্ত মুছে তৈরি হয়, তার গন্তব্য কখনো মানবিকতা হইতে পারে না। ফিলিস্তিনে গাজাকে এইভাবে ফাঁকা করা হয়েছে, একই জিনিস করছে রোহিঙ্গা এলাকায়। এখন বলেন, ইন্ডিয়া কখনো চাইবে রোহিঙ্গারা ফিরে যাক ওই জায়গায়? না, তারা চাইবে না। হাসিনা কেন ফেরানোর চেষ্টা করেনি রোহিঙ্গাদেরকে? এই কারণে যে ভারত চায় না। প্রফেসর ইউনূসের সরকার একটা পরিকল্পনা হাতে নিয়েছে, আগামী ঈদের আগে রোহিঙ্গাদের ফেরাবে। জাতিসংঘের মহাসচিব আসছে, শেষ পর্যন্ত যাইতে পারবে কিনা রোহিঙ্গারা সেটা পরের কথা। কিন্তু আমরা তো সামনে একটা লক্ষ্য নিয়ে আগাই, একটা লক্ষ্য ঠিক করছেন প্রফেসর ইউনূস, রোহিঙ্গারা ফিরে যাক, আমরা তো সবাই চাই। এটা ইন্ডিয়ার পছন্দ হইল না। কি করলো সে ইন্ডিয়ান মাল তহিদ সাহেবকে দিয়া মানবিক করিডোরের আলাপ আনলো। তহিদ সাহেব 111 এর টাইমে ফরেন সেক্রেটারি ছিল। উনি সেই ফরেন সেক্রেটারি যিনি বিডিআর বিদ্রোহের টাইমেও ফরেন সেক্রেটারি ছিলেন। ওনারা ইন্ডিয়া কইছিল আর্মি অফিসারদের রক্ষা করার জন্য যদি সেনা অভিযান করে বাংলাদেশ, তাইলে আর্মি ঢুকাই দিবে ইন্ডিয়ান আর্মি। অবিনাশ পালিয়াল তার বইয়ে লিখে গেছে। এই তহিদ সাহেব বিএনপির তালিকা থেকে আসছেন উপদেষ্টা হিসেবে। মানবিক করিডোরের আলাপই হয় নাই। পরদিন প্রফেসর ইউনূসের সরকার পরিষ্কার করেছে, বলে দিছে আলাপই হয় নাই। কিন্তু বিএনপি মানিচ্ছে না, বামেরা মানিচ্ছে না, আওয়ামী লীগ তো মানবেই না। তো তহিদ সাহেবের এই মিথ্যাচার করার জন্য চাকরি চলে যাওয়া উচিত। তো তাও এই কথা কেন কইলো? বিএনপির ইন্ডিয়ারে আওয়ামী লীগরে বামপন্থীদের একটা টকিং পয়েন্ট ধরে দেওয়ার জন্য, যেন সে আগুন জ্বালাইতে পারে, যেন চিল্লা পাল্লা করতে পারে। সার্ভিস দিল আর কি। আর আলাপ তুললো জসিম, ওই যে ঢিসুম ঢিসুম জসিম, ওই যে নাকি ওই নাকি মানবিক করিডোরের বিরুদ্ধে জন্য কথা করার জন্য ওর নাকি চাকরি খেয়ে দিছে প্রফেসর ইউনূস সরকার, সৌজনগিরি নাকি খেয়ে দিছে। এই এডিটর সাহেব এই জসিমের মাইক পিটের না ভিডিও দেখান না। আচ্ছা এই সাহেব ওই যে ড্যান্সের সিকোয়েন্স আছে না জসিমের, এটা দেখানো যায় না? আমার একটা প্রিয় গান আছে, বলে ড্যান্সিং আছে জসিমের নতুনের সাথে, ওটা দেখান। জসিম একটা প্র্যাকটিস দিবিনি ড্যান্স করে, এটা মজা পাবিনি। হ্যাঁ, গানটার কথা কি জানেন? দারুণ লিরিক করে। হ্যাঁ, বাংলাদেশে শেক্সপিয়ার লিখেছে, তুমি কাছে এলে শীতল অঙ্গ গরম হইয়া যায়। শুনেন। তুমি কাছে এলে শীতল অঙ্গ গরম হয়ে যায়, তুমি দূরে গেলে আমার মন করে ভয় হয়। এই জসিম পাকিস্তানকে 1971 জন্য ক্ষমা চাইতে বলে, পাকিস্তানের কাছে আজগুবি টাকার হিস্সা চায়, যা কিনা আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার বয়ান ছিল। এই কথা কই আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো করার সুযোগটা হোগা মেরে দিচ্ছে। সে মানবিক করিডোরের বিরোধিতা করবে বাংলাদেশের জন্য, ওই তো ইন্ডিয়ার স্বার্থ দেখার জন্য বসে আছে। ওই আর তো হয়েছে দুটোই বসে আছে। এই কথাটা ছড়াইছে কে? চন্দন নন্দী। দেখেন, যে কিনা বিপ্লবের শুরু থেকে এটা আইএসআই এর প্রজেক্ট, এটা ছাত্ররা আইএসআই এর সাথে কথা কইছে, এই সমস্ত কইছে। মিথ্যা বয়স ছড়াই গেছে। কয়দিন আগেও কইছে আমেরিকান কার্গো নাকি আইসিছে রাখাইনে আর্মস টার্মস নিয়ে আর কি, অস্ত্র পাঠানোর জন্য। ওর বাবা ছিল, চন্দন নন্দীর বাপ ছিল রয় স্টেশন চিফ বাংলাদেশে, তার কথা নিয়ে লাভাইতেছে। আরে ভাই, হাসিনা কইতেছে করিডোর নিয়ে। এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে। নিজাম মজুমদার কয় আওয়ামী লীগ একের পর এক পেজ থেকে পোস্ট দিতেছে, এই পুরাটারে ইন্ডিয়ান সাজানো প্ল্যান। বুঝছেন তো? তারেক রহমানও বলে মানবিক করিডোরের কথা, সিপিবি বলে, বাম গণতান্ত্রিক জোট বলে, আবার মির্জা আব্বাস করছে যে মানবিক করিডোর নিয়ে জামাত মানে ওই যে আমার শ্বশুরের দল আর কি, ও ইসলামী আন্দোলনের নিরাপত্তা বিস্ময়কর। ওরা বুঝেছে ঠিকই যে এটা ইন্ডিয়ান প্ল্যান, আপনারা বুঝেন নাই, অথবা বুঝে ওটা খাইছেন, ইন্ডিয়ান বটিকা খাইছেন। দেখেন হাসিনা কি কয়, ইলেকশন দিবে কয়, কিন্তু দেবে না। শুনেন, ওই নির্বাচন আওয়াজ দিচ্ছে, সে নির্বাচন করবে না কোনোদিন, এটা আমি বলে দিতে পারি।
এ পর্যন্ত যে কথা তাকে নিয়ে বলছি সবই সত্য, কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম। কাজে এখন নির্বাচনে এখন এই যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা, কি করে নির্বাচন করব, পরিবেশ নাই। এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায়, কোন মানুষ চায় তাকে? হাসিনাও ইলেকশন চায়। বিএনপি আপনারা কোন, আপনারা আওয়ামী লীগ আর বামেরা কেন একই স্বাধীনতা বাজাইতেছে? বলেন, পাবলিককে বুঝা দেওয়া তো কঠিন না, এটা ইন্ডিয়ান জিনিস। আইজার বন্ধন নিয়ে আলাপ করলাম না, আরেকদিন আলাপ করবনি। রক্তের উপরে রাস্তা বানানো গেলে তার নাম উন্নয়ন না, তার নাম দখল। বাংলাদেশে আজকে যে রোহিঙ্গা ইস্যু নিয়ে নতুন হাউকাউ শুরু হয়েছে, সেটা আসলে নতুন কিছু না। এইটা একটা পুরানো কুৎসিত রাজনীতির মোড়ক। রোহিঙ্গাদের তাড়ানো হয়েছে শুধু তাদের ধর্মের কারণে না, তাদের জমির কারণে, তাদের অবস্থানের কারণে, তাদের জাতিগত পরিচয়কে মুছে দেয়া একখান ট্রানজিট করিডোর বানানোর জন্য। তার নাম কালাদান, ভারতীয় ভ্রাতৃত্বের কবরস্থান। আপনি যদি এখনো ভাবেন এটা শুধু একটা সীমান্ত সমস্যা, এটা শুধু একটা শরণার্থী সমস্যা, তাহলে আপনি ছবিটা পুরোটা দেখতেছেন না। আপনি যদি রোহিঙ্গাদের কান্না, রাখাইনের আগুন আর চট্টগ্রামের নিরাপত্তা এক লাইনে না টানেন, আপনি ভারতীয় পররাষ্ট্রনীতির অভিসন্ধি ধরতে পারবেন না। এইখানে রাস্তা বানাইতে হয়েছে, তাই মানুষ সরাই দিতে হয়েছে। এখানে গুদাম উঠাইতে হয়েছে, তাই ঘর জ্বালাইয়া দিতে হয়েছে। এইখানে করিডোর বানাইতে হয়েছে, তাই একটা জাতিকে মুছে দিতে হয়েছে। আর যেখানে এই গণহত্যার নেপথ্যে ভারতের কূটনৈতিক চুপচাপ সমর্থন ছিল, সেইখানেই আবার আপনি দেখবেন তাদের পেইড ন্যারেটিভ ছড়ায় মানবিক করিডোর, রোহিঙ্গা শিবিরে জঙ্গি আছে, বাংলাদেশে নিরাপদ আশ্রয়। এইটাই তো রাজনীতি। একদিকে ইসলাম বিদ্বেষ, আরেকদিকে ভূকৌশল, মাঝখানে পড়ে একটা জাতি হয় বেওয়ারিশ। আর সেই নাটকের অডিয়েন্স হচ্ছেন আপনি। আপনাকে দেখানো হয় হিউম্যান ট্র্যাজেডি আর লুকানো হয় হিউম্যান ইঞ্জিনিয়ারিং। রোহিঙ্গা তাড়ানোর নাটক, মানবিক করিডোরের গল্প, জসিমের গরম অঙ্গ, সবকিছুর পেছনে একটাই কথা লুকানো আছে, আপনি যেন মূল ইস্যুটা না ধরেন। আজকের ভিডিওতে আমরা সেই পর্দাটা ফাঁস করে দিলাম। এই লড়াই শুধু রোহিঙ্গাদের জন্য না, এই লড়াই বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার লড়াই, এই লড়াই বাংলাদেশের রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করার লড়াই। আপনার অন্ধ সমর্থন ভারতের নির্লক্ষার পেট্রোল, আপনার বিশ্লেষণহীন অ্যাক্টিভিজম আসলে ভারতীয় পরিকল্পনার প্রোপাগান্ডা ডিভিশনে কাজ করা এক প্রকার ভলান্টিয়ারশিপ। সুতরাং কথা বলার আগে ভাবেন, ব্যাখ্যার আগে পড়েন, আর ব্যাখ্যা দিলেই দেখেন আপনার ব্যাখ্যা কার প্ল্যাটফর্মে গিয়া বসে। আমরা ব্যাখ্যা দিছি, এখন শুরু হোক প্রতিরোধ। রক্তের করিডোরের বিরুদ্ধে, নব্য সাম্রাজ্যবাদী উন্নয়নের বিরুদ্ধে, গৃহহীন জাতির পক্ষ নিয়া। এইবার বলেন আপনি কার পাশে দাঁড়াবেন? ভারতের ন্যারেটিভ নাকি এক উদ্বাস্তু জনগোষ্ঠীর স্বদেশে ফিরে যাওয়ার পক্ষে?